ইলামবরা নদীর পাশে অনেক বড় একটা বন ছিল। সেই বনে একটা টুনি পাখি ওর মেয়ে টুকিকে নিয়ে থাকতো। ওদের মামের দিন বেশ ভালোই কাটছিল। হঠাৎই একদিন টুনি রোড অ্যাক্সিডেন্ট করে, আর তখন থেকে টুনি আর চলাফেরা করতে পারে না। আর তখন সংসারের অবস্থা খুব খারাপ হয়েছিল বলে ছোট্ট টুকি সুখী পায়রার বাড়িতে অনেক বুঝিয়ে একটা কাজ নেয় আর তার কলা বাগানের দেখাশোনা করে। কাজ করে টুকি যে কটা টাকা পেত তাই দিয়ে সে তার মায়ের চিকিৎসার খরচ আর বাড়তি খরচগুলো চালাতো। তুমি ঘুমিয়ে আছো মা? তাড়াতাড়ি উঠো, দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা। মা, ও মা, তুমি কি শুনতে পাচ্ছ মা? টুকির এমন ডাক শুনে টুনির ঘুম ভেঙে যায়, আর মেয়ের হাতে খাবার দেখে মন খারাপ করে মেয়ের দিকে তাকিয়ে থাকে। মা, কি হয়েছে তোমার? এমন ভাবে তাকিয়ে আছো কেন? বলো তো। মারে, তোকে কত কষ্ট করতে হচ্ছে এ বয়সে। যে বয়সে তুই হেসে খেলে বেড়াতি, সে বয়সে তুই অন্যের বাসায় কাজ করছিস। মা, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। তুমি এসব কি বলছো মা? আমার তো একটু কষ্ট হয় না মা। এখন এসব কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তো মা। আমাকে আবার মালকিনের কলা বাগানে যেতে হবে, দেখতে হবে কলাগুলো পেকেছে কিনা। এ কথা বলে টুকি টুনিকে খাইয়ে দেয়। আর খাওয়া শেষ হতেই টুকি সুখী পায়রার কলা বাগানে যায় আর কলা বাগানটা ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ রে টুকি, তুই সেই কখন তোর মাকে খাওয়াতে গেছিস আর এখন ফিরলি তুই? এজন্যই আমি তোর মায়ের জন্য কোনো খাবার দিতে চাই না। একবার তোর মায়ের কাছে গেলেই আর আসতে চাস না। তোর অসুস্থ মা আর তোর মতো একটা অকর্মার ঢেকিকে নিয়ে আমি পড়েছি যত জ্বালায়। যাকগে, তোকে যে কলা বাগানে যেতে বলেছিলাম সে কথা কি মনে আছে? হ্যাঁ মালকিন, কলা বাগানগুলো ঘুরে দেখতে গিয়ে তো আমার আসতে দেরি হলো। হয়েছে হয়েছে, তোকে আর অজুহাত দিতে হবে না। এখন বল তো, কলাগুলোর কি অবস্থা? কলা কি পেকেছে? এখন তো কলার দাম বেশ ভালোই যাচ্ছে। ভেবেছিলাম কলাগুলো যদি এখন পাকে তো ভালো দামে বিক্রি করে দেব। গ্রামে তো আবার আমার কলা বাগান ছাড়া আর কোনো কলাই নেই। হ্যাঁ মালকিন, অনেক কলা পাকতে শুরু করেছে। কাল সকালে কিছু কলা পেরে আনবো। ও আচ্ছা, ঠিক আছে। তো তুই এখন যা তো, সব কাজগুলো সেরে ফেলতো। এরপর টুকি কাজ করতে যায়, আর কাজ শেষ হলে টুকি আবারও তার মায়ের কাছে যায় আর গিয়ে দেখে, মা, ও মা, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন মা? সে কি, মায়ের তো দেখছি জ্ঞান চলে গেছে। আমাকে এক্ষুনি ডাক্তারকে ডেকে আনতে হবে। এ কথা বলে টুকি কাঁদতে কাঁদতে উল্লু পেঁচা ডাক্তারকে ডেকে আনে। টুকি, ভয়ের কোনো কারণ নেই, তোমার মায়ের তেমন কিছু হয়নি। এই যে এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো এনে তোমার মাকে সময় মতো খাওয়াবে। আর শোনো, তোমার মাকে প্রতিদিন কলার জুস খাওয়াবে, তাহলে তোমার মা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। তখন টুকি ভাবতে থাকে, হায়, এখন আমি কি করব? মায়ের জন্য ওষুধই বা কি করে কিনবো? ডাক্তার কাকু তো বলে গেল মাকে প্রতিদিন কলা খাওয়াতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। রোজ কলার জুস বানানোর জন্য তো অনেক কলার দরকার, আর এত কলাই বা আমি পাবো কোথায়? তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর। এভাবে কাঁদতে কাঁদতে টুকির সুখী পায়রার কলা বাগানের কলার কথা মনে পড়ে যায়। আচ্ছা, মালকিনেরই তো কত বড় একটা কলার বাগান আছে। আমি যাই, মালকিনকে সবটা বলি। মালকিন নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। এসব ভেবে টুকি ছুটে তার মালকিনের কাছে যায় আর সবটা তার মালকিনকে খুলে বলে। আর কলা চাওয়ার কথা শুনে তো সুখী পায়রা অনেক রেগে যায়। কি কি বললি তুই? আমার বাগানের কলা তুই তোর মাকে খাওয়ানোর কথা ভাবছিস? আমি কলা বাগানকে দিয়েছি তোর মাকে কলা খাওয়ানোর জন্য নাকি রে? যা যা বলছি, এখান থেকে চলে যা। কলা যে খাওয়াতে চাস, কলার দাম জানিস তুই? আর তোর মা মরলেই বা আমার কি? এসব কথা বলে সুখী পায়রা টুকিকে তাড়িয়ে দেয়, আর টুকি আবারও তার অসুস্থ মায়ের কাছে যায় আর ভাবতে থাকে কিভাবে সে কলা জোগাড় করবে। না, যে করেই হোক মায়ের জন্য কলা জোগাড় করতেই হবে। আমি বরং কাল বনে কলা খুঁজতে যাব।
যদি কোনো কলা পাই সেখানে। এর পরের দিন টুকি বনে যায় কলা খুঁজতে। আর অনেক খোঁজার পরে টুকি একটা কলা গাছে পাকা কলা দেখতে পায়। এরপর কলাগুলো নিয়ে টুকি বাড়ি ফিরে যায় আর সেই কলাগুলো দিয়ে জুস বানিয়ে টুকি তার মাকে খাওয়ায়। আর আড়াল থেকে টুনিকে কলা খেতে দেখে সুখী পায়রা অনেক রেগে যায়। শয়তান মেয়ে, তুই আমার বাগান থেকে কলা চুরি করে এনে তোর মাকে খাওয়াচ্ছিস তাই না? কলাচোর একটা! তোর মতো কলাচোরকে আমি আর আমার বাড়িতে রাখতে চাই না। তুই যে একটা কলাচোর সেটা আমি এবার সবাইকে বলে বেড়াবো। এসব আপনি কে বলছেন মালকিন? এসব তো আপনার বাগানের কলা নয়, এসব তো। চুপ চুপ কর তুই, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই তোর মাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো কলাচোর একটা! চোরের মায়ের আবার বড় গলা। না না মালকিন, দয়া করে আপনি আমার আর আমার মায়ের নামে এমন বদনাম ছড়াবেন না। আমি এক্ষুনি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর অসহায় ছোট্ট টুকি তার অসুস্থ মাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সারাদিন মাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। আর সন্ধেবেলা টুকি তার মাকে নিয়ে একটা গাছের তলায় আশ্রয় নেয়। সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল এক বৃদ্ধা কাকলি কাক। টুনিকে এভাবে বসে থাকতে দেখে সেই কাকলি কাক সেখানে আসে। এ কি, তোমরা কারা? আর এই সন্ধ্যাবেলায় বাসায় না গিয়ে এখানে বসে আছো যে? আর ছোট ছানা, পাশে ওটা তোমার মা নাকি? কি হয়েছে তোমার মায়ের? এরপর ছোট্ট টুকি বৃদ্ধা কাকলি কাককে সব কথা খুলে বলে। সব শুনে কাকলি কাকের অনেক মায়া হয়। এদো না ছোট্ট ছানা, এই যে সবাই বলে না, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। চলো, সামনেই আমার বাসা, আজ থেকে তোমরা আমার বাসাতেই থাকবে। এসব কথা শুনে টুকি অনেক খুশি হয় আর তার মাকে নিয়ে কাকলি কাকের বাসায় যায়। টুকি সোনা, তোমায় একটা কথা বলি, পাশেই আমার এক টুকরো জমি আছে, সেখানে চাষবাস করে তোরা উন্নতি করতে পারিস। এরপর সেই জমিটুকুতে টুকি কলা চাষ করে আর আস্তে আস্তে সেই কলা বাগানে অনেক কলা ধরে। আর এসব বিক্রি করে টুকি অনেক টাকা রোজগার করে আর একটা কলার দোকানও দেয়। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন সুখী পায়রা আসে টুকির দোকানে। মা, আমাকে একটু কলা দেবে? আসলে আমি দুদিন থেকে না খেয়ে আছি, দাও না একটা কলা। সে কি, আপনি মালকিন না? মালকিন, আপনি এখানে কেন? আর আপনার এই অবস্থাই বা কি করে হলো? আর আপনি এভাবে ভিক্ষে করছেন কেন? আরে টুকি না, আসলে এসবই আমার পাপের ফল রে। জানিস, একদিন প্রচন্ড ঝড়ে আমার সব কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর আমার অনেক ঋণ থাকার কারণে বাড়ি ঘর সম্পত্তি সব নিলামে উঠেছে। আর তারপর থেকেই আমার এই অবস্থা রে। তোদের সাথে যে আমি অন্যায় করেছিলাম তারই শাস্তি আমাকে উপরওয়ালা দিয়েছেন। আপনি কষ্ট পাবেন না মালকিন, আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। এখন আর আমাদের কোনো অভাব নেই, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। এরপর টুকি সুখী পায়রাকে নিয়ে তার বাড়িতে যায় আর সেদিন থেকে সুখী পায়রা টুকিদের সাথে অনেক সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তিস্তা নদীর তীরে একটা বড় গ্রাম ছিল। সেই গ্রামে এক বৃদ্ধা মিনতি দেবী তার নাতনি মিতাকে নিয়ে বাস করত। তারা অনেক গরিব ছিল। দুই ঠাকুমা আর নাতনি গ্রামে গ্রামে ভিক্ষে করে যা টাকা আয় করত, তাই দিয়ে কোনো মতে তারা খেয়ে পড়ে তাদের ভাঙ্গা কুঠিরে বসবাস করত। দিদি ভাই, তোর জন্য যে আমার বড্ড কষ্ট হয় রে। তোকে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দিতে পারি না। দেখ না, আজ ভিক্ষে করতে গেলাম, অথচ কেউ একটা টাকাও দান করলো না।
আজ যে না খেয়েই থাকতে হবে রে দিদিভাই। তাতে কি হয়েছে ঠাকুমা, আজ খেতে পারবো না বলে? কালো খেতে পারবো না এমনটা তো নয় বলো। তুমি এত চিন্তা করো না তো, এখন চলো আজ রাতটা আমরা জল খেয়েই কাটিয়ে দিব। এরপর মিতা নিজেও জল খায়, আবার মিনতিকেও জল খাওয়ায়। এরপর তারা দুজনেই শুয়ে পড়ে। না না, এভাবে তো আর চলা যায় না। ঘরে একটা বিয়ের উপযোগী নাতনি হয়েছে, তার জন্য তো কিছু করা দরকার। এভাবে ভিক্ষে করে আর কতদিনই বা চলবো? না না, আমি বরং কাল সকালে একবার রাজা মশাইয়ের কাছে যাব, দেখি তিনি কোনো উপায় বলেন কিনা। এসব ভাবতে ভাবতে মিনতিও ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে বৃদ্ধা মিনতি ওই গ্রামের রাজা রামমোহনের কাছে যায়। আর বৃদ্ধাকে দেখে রাজা একটু অবাক হয়ে যায়। প্রণাম রাজা মশাই, আপনার দর্শন পেয়ে আমি মুগ্ধ হলাম। রাজা মশাই, আমি আপনার কাছে একটা কাজ চাইতে এসেছি। দয়া করে আপনার দরবারে আমাকে একটা কাজ দিন রাজা মশাই। কিন্তু বুড়িমা, আমার রাজ দরবারে যে এখন কোনো কাজের জায়গা ফাঁকা নেই। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, তাহলে আপনি আমাকে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিন। শুধু আজকের দিনের জন্য আমি কথা দিচ্ছি, এরপর আর কোনোদিন আমি আপনার কাছে সাহায্য চাইতে আসবো না। বৃদ্ধা মিনতির এমন সুন্দর গোছানো কথা শুনে রাজা বলে, আচ্ছা বুড়িমা, আপনি এত বুড়ো হয়ে গেছেন, তারপরেও এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলতে পারছেন? আপনাকে এত সুন্দরভাবে কথা বলা কে শিখিয়েছে? আমার নাতনি গো, আমার নাতনি আমাকে এত সুন্দর করে কথা বলা শিখিয়েছে। আমার নাতনি সব সময় বলে, সুন্দরভাবে কথা বললে সবার মন জয় করে নেওয়া যায়। জানেন রাজা মশাই, আমার নাতনির মতো এমন বুদ্ধিমতী কন্যা এই গ্রামে আর একটাও নেই। আমার নাতনি ছাড়া যে আমার আর কোনো মূল্য নেই রাজা মশাই। তাই নাকি বুড়িমা? তবে যে তোমার নাতনির বুদ্ধি পরীক্ষা করে দেখতেই হচ্ছে। হ্যাঁ রাজা মশাই, সে আপনি দেখতে পারেন। তবে যে পরীক্ষায় হোক না কেন, আমার নাতনি তার বুদ্ধি দিয়ে ঠিক জয়ী হয়ে যাবে। তাহলে এই ডিমগুলো দিয়ে আপনার নাতনিকে মুরগি বের করতে বলবেন। যদি এই কাজে আপনার নাতনি সফল হয়, তাহলে আপনি অনেকগুলো স্বর্ণমুদ্রা পাবেন বুড়িমা। আর যদি আপনার নাতনি এটা করতে ব্যর্থ হয়, তাহলে আপনি অনেক শাস্তি পাবেন বুড়িমা। এরপর বৃদ্ধা মিনতি রাজার দেওয়া ডিমগুলো নিয়ে তার বাড়িতে আসে আর তার নাতনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিতা হাসতে হাসতে বলে, আরে আরে ঠাকুমা, রাজামশাই তো তোমাকে বোকা বানিয়েছে। এসব তো সিদ্ধ ডিম, আর এসব সিদ্ধ ডিম ফুটে তো কখনোই মুরগির ডিম হবে না, তাই না বলো? এটা তো তুমি বুঝতেই পারোনি ঠাকুমা। তুই এসব কি বলছিস দিদি ভাই? তাহলে তো এখন আমাকে শাস্তি পেতে হবে। আরে ঠাকুমা, তুমি এত চিন্তা করো না তো, তুমি গিয়ে বিশ্রাম নাও। আমি ঠিক বুদ্ধি বের করে এর একটা সমাধান করব। আর অনেক ভাবার পর সন্ধ্যায় কিছু সিদ্ধ সিমের বীজ নিয়ে মিতা তার ঠাকুমার কাছে আসে আর তার ঠাকুমাকে বলে, এই যে ঠাকুমা, তোমার আর চিন্তা করতে হবে না। এখন আমার কথা তুমি মন দিয়ে শোনো ঠাকুমা। নাও ঠাকুমা, এখন এই সিদ্ধ সিমের বীজগুলো তুমি নাও। কাল সকালে এগুলো জমিতে রোপণ করবে। আর রাজামশাই যখন ওই পথ দিয়ে যাবেন,
তখন তুমি রাজামশাইকে শুনিয়ে শুনিয়ে বলবে, এই যে এই সিদ্ধ ছিমের বীজগুলো থেকে যেন ভালো ভালো ফল হয়, এটা বলবে, বুঝেছো? তখন রাজামশাই যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখন তুমি বলবে সিদ্ধ ডিম থেকে যদি মুরগি বের হয়, তাহলে সিদ্ধ ছিমের বীজ থেকেও ফসল হতে পারে, বুঝেছো? মিতার এমন কথা শুনে মিনতি অনেক খুশি হয়। আর পরের দিন সকালবেলা মিনতি মিতার কথা মতোই সেদ্ধ ছিমের বীজগুলো নিয়ে জমিতে ছেটাতে থাকে। ও, এই সিদ্ধ ছিমের বীজগুলো থেকে যেন ভালো ফসল হয়। মিনতি যখন এসব বলছিল, তখন সে পথ দিয়ে রাজা যাচ্ছিল। কি গো বুড়িমা, আমি এসব কি অবাক করা কাণ্ড দেখছি। সিদ্ধ ছিমের বীজ থেকে আবার কখনো ফসল হয় নাকি? এটা কি করে সম্ভব? কেন হবে না রাজা মশাই? যদি সিদ্ধ ডিম থেকে মুরগি বের করা সম্ভব হয়, তাহলে সিদ্ধ ছিমের বীজ থেকে ফসল হওয়াও সম্ভব। মিনতির মুখে এমন কথা শুনে রাজা বুঝে যায় যে এটা তার নাতনিরই বুদ্ধি। বেশ ভালো, তবে এই নাও কিছু পাট, এগুলো দিয়ে দড়ি বানাও এবং এই দড়ি দিয়ে জাহাজে ভাসতে হবে। আর যদি না পারো তাহলে শাস্তি পেতে হবে। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। আর বৃদ্ধা মিনতিও চলে যায় আর তার নাতনিকে সব কথা খুলে বলে। তুমি মন খারাপ করো না ঠাকুমা, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ো, কাল সকালে এর উত্তর পেয়ে যাবে। এরপর পরের দিন সকালে এই কাঠের টুকরাটা তুমি রাজামশাইকে দিয়ে বলবে তিনি যেন এটা দিয়ে একটা চরকা বানায়, আর সেই চরকা দিয়ে যেন কাপড় বোনা যায়। তাহলে তিনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নিব ঠাকুমা। মিতার কথা মতো মিনতি কাঠের টুকরাটা নিয়ে রাজাকে দেয় আর সব কথা তাকে বলে। সব শুনে রাজা বলে, সত্যি বুড়িমা, আপনার নাতনি একটা বুদ্ধিমতী কন্যা। তবে আমিও হার মানছি না। এই নিন, এই পেয়ালাটা নিন, আর আপনার নাতনিকে বলবেন সাগরের যেন সব পানি এটাতে নিয়ে আসে। যতক্ষণ না সাগরে সব পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। আর যদি এটা আপনার নাতনি করতে না পারে, তাহলে আপনি আর পরের দিনটা দেখতে পারবেন না। এই আমি বলে দিলাম। এরপর মিনতি মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। দিদি ভাই, এবার রাজা মশাই তোকে অনেক কঠিন কাজ দিয়েছে রে, তুই মনে হয় এবার পারবি না দিদি ভাই। এই বলে মিনতি রাজার বলা সব কথা খুলে বলে। সব শুনে মিতা হাসতে হাসতে বলে, ও আচ্ছা, এই ব্যাপারটা হলে তুমি তবে চিন্তা করো না, আমাদের কোনো শাস্তি হবে না ঠাকুমা। আরে বাহ, এই পেয়ালাটা তো ভারী সুন্দর, আমি বিকেলে এই সমস্যার সমাধান নিয়ে নিজেই রাজা মশাইয়ের কাছে যাব। এই বলে মিতা বিকেলে রাজপ্রাসাদে যায়। মিতাকে প্রথম দেখাতে রাজার অনেক ভালো লাগে। এ কি মিতা, তুমি কি হার মানতে এসেছো? মোটেও না রাজামশাই, আমি আপনার কাছে জানতে এসেছি আপনি কি সমস্ত ঝর্ণা আর নদীর পানি সাগরে আসা বন্ধ করতে পারবেন। যদি পারেন তাহলে আমিও ওই পেয়ালাতে সমুদ্রের সমস্ত পানি নিয়ে আসতে পারবো, বুঝতে পেরেছেন? মিতার এমন কথা শুনে রাজা বুঝে যায় যে সত্যি মিতা, তুমি অনেক বুদ্ধিমতী। তবে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন জানার আছে। বলো তো, মানুষ সবচেয়ে দ্রুত কোন জিনিসটি শুনতে পারে?
রাজামশাই, ঝড়ের শব্দ মানুষ সবচেয়ে দ্রুত শুনতে পারে। সত্যি মিতা, তোমার অনেক বুদ্ধি। তুমি আমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমার প্রতি অনেক খুশি। আমি তোমার ঠাকুমাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব, আর তোমাকেও আমার রানী বানাতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? এই কথা শুনে মিতা বেশ কিছুক্ষণ ভাবতে থাকে, আর হঠাৎ করে বলে ওঠে, রাজামশাই, আপনাকে বিয়ে করলে আমিও খুশি হব। তবে আমার একটা শর্ত আছে। বিয়ের পর কোনো কারণে যদি আপনি আমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেন, তবে আমি আমার সাথে করে এই প্রাসাদের আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে যাব। তখন কিন্তু আপনি আমাকে কোনো বাধা দিতে পারবেন না বললাম। মিতার সব শর্তে রাজা রাজি হয়ে যায়, আর অনেক ধুমধাম করে রাজার সাথে মিতার বিয়ে হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে রাজা কেমন জানি হয়ে যায়। একদিন রাজা রানীকে রেগে গিয়ে প্রাসাদ থেকে চলে যেতে বলে। তখন রানী চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে রাজাকে খাইয়ে দেয়। আর বেশ কিছুক্ষণ পরে রাজা ঘুম থেকে উঠে দেখে সে একটা ভাঙাচোরা কুঠিরে শুয়ে আছে। আর তার পাশে মিতাকে দেখে সে আরো রেগে যায়। এ কি মিতা, তুমি এখানে কেন? আর আমি ভাই ভাঙাচোরা কুঠিরে কেন? আমি তো তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। দয়া করে আপনি রেগে যাবেন না। আপনার কি মনে আছে সেদিনের কথা? আমি যে বলেছিলাম আপনি যদি আমাকে চলে যেতে বলেন, তাহলে আমি আমার পছন্দের জিনিসটা সাথে করে আনবো। আর আপনি হলেন আমার সেই পছন্দের জিনিস। আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই আমার সাথে করে আপনাকে নিয়ে এসেছি। মিতার এমন কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারে। এরপর রাজা মিতাকে নিয়ে আবারও প্রাসাদে ফিরে যায়, আর সেখানে অনেক সুখেই দিন কাটাতে থাকে। ঝুমু, মা ঝুমু, কোথায় গেলি রে মা? এই তো বাবা, আমার জন্য কি এনেছো বাবা? এই তো মা, তোর জন্য চকলেট এনেছি আমি। আমি শহরে গিয়েছিলাম না, তাই তোর জন্য এই চকলেটটা নিয়ে এসেছি। ঢং দেখলে আর বাঁচিনি। কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য এত আদিক্ষেতা আর সহ্য হয় না। এই যে বাপু, জমিদারের বেটির মতো যে চকলেট নিচ্ছিস, বাড়ির সব কাজ করেছিস কি? মালতী, থামবো তো তুমি। আমি তোমাকে কতবার করে বলেছি যে মেয়ের সাথে এমন ভাবে কথা বলবে না। কে মেয়ে? কার মেয়ে? হ্যাঁ, আমি কি ওই মেয়েকে পেটে ধরেছি নাকি? হ্যাঁ, যে আমার মেয়ে বলছো? ওকে তো তুমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলে। চুপ, তুমি ওকে একদম কুড়িয়ে পাওয়া মেয়ে বলবে না। মা ঝুমু, তুই তোর মায়ের কথাই মন খারাপ করিস না মা। তুই যা, তুই খেলা কর আর চকলেটগুলো খা। খেলতে যাবি মানে? কোথাও যাবি না, এখন কাজ করবি। না, ও খেলতে যাবে এখন। মা ঝুমু, তুই যা তো মা, খেলতে যা যা। কার না কার মেয়ে এনে আদিক্ষেতা করছে, যত সব। ঝুমু যে আমার মেয়ে, আমার নিজের মেয়ে। ওকে আমি কি করে কষ্ট পেতে দিই? ও যে আমার সোনার ডিম পাড়া হাঁস। কিরে, এই পদ্মপুকুরে ডুবে আছিস কেন? হ্যাঁ, বাবা বলেছে প্রতিদিন 1 ঘন্টা করে পদ্ম পুকুরে ডুবে থাকতে। এতে শরীর মন দুটোই ভালো থাকবে। আরে বোকা, 1 ঘন্টা পুকুরের পানিতে এভাবে ডুবে থাকলে কেউ সুস্থ থাকে না, আরো অসুস্থ হয়ে যায়। তোর বাবা নিশ্চয়ই তোকে কোনো শাস্তি দিচ্ছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা কেন আমাকে শাস্তি দেবে? আমি তো কোনো অন্যায় করিনি। আর বাবা যখন বলেছে পুকুরে ডুবে থাকলে আমি সুস্থ থাকবো, তাহলে সেটা ভালোর জন্যই বলেছে। এটা যদি আমার মা বলতো তাহলে আমি বিশ্বাস করতাম যে আমাকে শাস্তি দিয়েছে। মা তো বলেনি, আর বাবা তো আমাকে অনেক ভালোবাসে। তোর এসব আদিক্ষেতা শোনার আমার কোনো সময় নেই। তুই জলে ডুবে থাক, আমি বাড়িতে চললাম। 1 ঘন্টা হয়ে গেছে মা, এখন উঠে আয়। চল আমরা বাড়িতে যাই। শোন মা, কাল তো তোর জন্মদিন। তোর কালকে 5 বছর পূর্ণ হবে। জানিস মা, এই দিনটার জন্য আমি কত বছর থেকে
আমি অপেক্ষা করে আছি। কিসের অপেক্ষা বাবা? কিছু না মা, আসলে তোর জন্মদিন তো, তাই আমি আনন্দে কি সব বলছি। শোন, কালকে তোকে আমি ঘুরতে নিয়ে যাব। সত্যি বলছো বাবা? তুমি আমার সোনা বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন চল, বাড়ি চল। এবার আমি অনেক ধনী হব, অনেক টাকা হবে আমার। হা 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 হা। জেগে জেগে এসব কি যাতা বলছো? মাথা কি গেছে নাকি? কে ধনী হবে শুনি? আমি ধনী হব গো, আমি। আল্লাহ যে আমার এতদিনের স্বপ্ন পূরণ করতে চলেছে। আদিক্ষেতা দেখলে আর বাঁচিনি, নুন আনতে পান্তা ফুরোয়, সে নাকি হবে ধনী। এইসব উল্টোপাল্টা কথা শুনলে গা পিত্তি একেবারে জ্বলে যায়। ঘুমাও তো। কি ব্যাপার, ঝুমুকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজ যে আমার মেয়ের 5 বছর পূর্ণ হয়েছে, তাই ঝুমুকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি। কি আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। ওকে তো ছোটবেলায় জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলে, তাকে এত ভালোবাসার কি আছে? হ্যাঁ, ও তুমি বুঝবে না মা, চল তো। বাবা, এ কেমন জায়গায় তুমি আমাকে ঘুরতে নিয়ে আসলে? এখানে তো কিছুই নেই। কিন্তু এখানেই তো আমার স্বপ্ন রয়েছে রে মা। আয় মা ঝুমু, এই চৌবাচ্চায় উঠে বস। এ কি বাবা, আমি যে জলপরি হয়ে গেলাম। হে সৃষ্টিকর্তা, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। মারে, আমি যে তোর আসল রূপ ফিরিয়ে দিতে পেরেছি, তাই আমার খুব খুশি লাগছে। বাবা, এসব তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যে জলপরীর সন্তান রে মা। তোর মা মারা যাওয়ার সময় আমার হাতে তোকে তুলে দিয়ে গিয়েছিল, তাই তো আমি তোকে বলেছিলাম প্রতিদিন 1 ঘন্টা করে পদ্ম পুকুরে ডুবে থাকতে, যাতে তুই সুস্থ থাকিস। আর 5 বছর পূর্ণ হলে এই চৌবাচ্চায় নামলেই তুই আসল রূপ ফিরে পাবি। তুমি আমার জন্য এত কিছু করেছো বাবা। হ্যাঁ রে মা, এবার তুই আমার জন্য কিছু কর। তুই তো জানিস আমার অবস্থা কি। তুই তুই আবার মুখ দিয়ে মুক্ত দে। তুই তো মুখ দিয়ে মুক্ত দিতে পারবি। আমার যে খুব অবস্থা খারাপ রে মা। হে, কি বলছো বাবা? আমি মুখ দিয়ে মুক্ত দিতে পারবো? হ্যাঁ মা, তুই পারবি। তুই আমার জন্য মুক্ত চেয়ে দেখ। আমি ধনী হব, ধনী হব, সবচেয়ে ধনী হব। মা, এবার তুই থাক, আমি চলি। এ কি বাবা, আমায় তুমি নিয়ে যাবে না? না রে মা, তোকে আর নিয়ে যাওয়া যাবে না। এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। কি কি গিন্নি, জীবনে কখনো চোখ দিয়ে এমন মুক্ত দেখেছিলে? কি গো, এসব মুক্ত তুমি কোথায় পেলে? তোমার সাথে ঝুমু কোথায়? তবে কি তুমি ঝুমুকে বিক্রি করে দিয়েছো? কিন্তু এটা তো তুমি একদম ঠিক করনি। হ্যাঁ, মেয়েটাকে আমি অপছন্দ করি, তাই বলে তুমি মেয়েটাকে বিক্রি করে দেবে? না 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 না, ওকে এইসব কথা কিচ্ছু বলা যাবে না, তাহলে পুরো পাড়া শুদ্ধ মানুষকে বলে বেড়াবে। শোনো, আমি ঝুমুকে শহরের স্কুলে ভর্তি করিয়েছি, আর এইসব মুক্ত আমি কোথায় পেয়েছি তা তোমার না জানলেও চলবে। সরো তো, সরো। এভাবে কাঠুরিয়া ঝুমুর কাছে গিয়ে প্রতিদিন মুক্ত নিয়ে আসতো, আর ধীরে ধীরে কাঠুরিয়া অনেক ধনী হয়ে যায়। না না, 2টো করে মুক্ত পেলে হবে না, আমার আরো বেশি মুক্ত লাগবে। না না, ওনার পিছু আমাকে নিতেই হবে। উনি প্রতিদিন এত মুক্ত কোথায় পায়, এটা আমাকে জানতেই হবে। হ্যাঁ ঝুমু, আমাকে আজকে 5টা মুক্ত দে তো, আমার একটু লাগবে। কি বাবা, তোমাকে তো আমি প্রতিদিনই মুক্ত দেই। এতদিনে তো তোমার ধনী হয়ে যাওয়ার কথা, তাহলে তুমি আরো মুক্ত কেন চাচ্ছ? আমি যে আর মুক্ত দিতে পারবো না। কি এত বড় কথা, তুই আমায় মুক্ত দিবি না? তাহলে কিসের জন্য তোকে আমি এত যত্ন করে আদর করে বড় করলাম? হ্যাঁ, তার মানে তুমি এই মুক্তর লোভে আমাকে এত যত্ন করে বড় করেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করেছিলাম। আমি এখন এত কথা শুনতে চাই না, আমাকে মুক্ত দে, তাড়াতাড়ি দে। না, আমি আর কিছুতেই মুক্ত দেব না। মুক্ত দিবি না? ঠিক আছে, তবে তোকে বাঁচিয়ে রেখে আমার আর কি লাভ? আমি তো জানি তুই খুশি মন ছাড়া মুক্ত দিতে পারবি না, আর তুই আমার আসল রূপ ধরে ফেলেছিস, তাই তোকে বাঁচিয়ে রেখে আমার আর কোনো লাভ নেই। না, আমি কিছুতেই ঝুমুকে মারতে দেব না। তুই সর আমার সামনে থেকে, নয়তো তোকেও মেরে ফেলবো। আমার স্বার্থে আঘাত লাগলে আমি কাউকে ছাড়ি না।
আমি বেঁচে থাকতে তুই আমার মেয়েকে মারবি? আজকেই তোর শেষ দিন। আমার মেয়ে মানে? হ্যাঁ মা, আমিই তোর মা। এই শয়তান কাঠুরিয়া টাকার লোভে আমাকে মেরে ফেলেছিল আর তোকে আমার কাছে থেকে নিয়ে গিয়েছিল। ছি, উনি এত খারাপ, আর আমি কিনা ওনাকে এতদিন বাবা বলে রেখেছি। মালতী, তোমার বাহিরটা কঠিন হলেও ভেতরটা অনেক নরম। তাই আমি আমার মেয়ের দায়িত্ব তোর উপরে রেখে যাচ্ছি, আর আমি আমার মেয়ের জাদু শক্তি কেড়ে নিচ্ছি। তুই ওকে দেখে রাখিস মালতী, আমি যাচ্ছি।